রচনা প্রীতমকে বিয়ে করার পর শ্বশুরবাড়িতে আসে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সে অনেক অনেক লোকজনকে দেখে একেবারে চমকে ওঠে আর সে মনে মনে নানান দুশ্চিন্তা করতে থাকে। একি, আমার শ্বশুরবাড়িতে এত লোকজন কোথা থেকে এলো? প্রীতম তো কিছুক্ষণ আগেই বলল ওদের বাড়ি থেকে সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আর প্রীতম আমাকে বলেছিল প্রীতম ওর মা, দাদা আর বৌদির সঙ্গে থাকে, এছাড়া তো ওদের বাড়িতে আর কেউ থাকে না। তাহলে এতগুলো লোক এখন কোথা থেকে এলো? কি গো প্রীতম, তোমাদের বাড়িতে এত লোকজন কোথা থেকে এলো বলো তো? আরে না না, এত লোকজন বলতে এখন তো আমার বড় বৌদির মায়ের বাড়ির সবাই আছে, সেই জন্যই রাত্রেবেলা সবাই চলে যাবে। আসলে আমাদের বৌদির মায়ের বাড়ি আমাদের পাড়াতেই তো, তাই তুমি আবার এত লোকজনকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? প্রীতমের কথা শুনে রচনা মনে মনে শান্তি পায়। আর এমন সময় রচনার বড় যা পুষ্পিতা বলে, যাক, অনেকক্ষণ থেকে তো গল্প হলো, এবার তো সন্ধ্যা হয়ে আসছে। মা, আপনার ছোট বৌমাকে বলুন এবার রান্নাঘরে চলে যেতে আর আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসতে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এতগুলো বছর আমি আপনাদের দেখাশোনা করেছি, আপনাদেরকে রান্না করে খাইয়েছি, তাই অন্তত 6 মাস আমাকে বিশ্রাম দিতেই হবে। আরে হ্যাঁ গো বড় বৌমা, এই কথা তুমি আমাকে কমপক্ষে 1000 বার বলেছো, আর বলার দরকার নেই। ছোট বৌমা, যাও তুমি রান্নাঘরে চলে যাও আর আমাদের জন্য রাতের খাবারটা রান্না করে নাও। কি কি রান্না করতে হবে আমি বলে দিচ্ছি। আজকে রাতে যেহেতু আমার মায়ের বাড়ির সবাই এখানেই ডিনার করবে, তাই তুই আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি, মাটন চপ, চিকেন বাটার মশলা আর নান পরোটা বানাবি। আর হ্যাঁ, সাথে মিষ্টি কিছু না হলে আবার ভালো লাগবে না, তাই তুই আমাদের জন্য মুগ ডালের হালুয়া বানাস। আর আজকে কিন্তু শনিবার, আমি আবার নিরামিষ খাবো, তাই তুমি আমার জন্য আলাদা করে পেঁয়াজ রসুন ছাড়া পনিরের তরকারি করবে, কেমন? আমি নান পরোটা দিয়ে পনিরের তরকারি খেয়ে নেব। এত কিছু শুনে রচনার মাথা একেবারে ঘুরে যায়, কিন্তু তবুও রচনা কিছু বলে না। সে রান্নাঘরে চলে যায় এবং সবার পছন্দ মতো আলাদা আলাদা খাবার রান্না করে নিয়ে চলে আসে। আর সবাই একেবারে মন প্রাণ ভরে নতুন বৌমার হাতের রান্না চেটে পুটে খায়। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে পুষ্পিতার মায়ের বাড়ির লোকেরা, অর্থাৎ পুষ্পিতার বাবা মা 2 বোন নিজেদের বাড়িতে ঘুমাতে চলে যায়। আর যা দেখে রচনা মনে মনে খুবই খুশি হয়। কিন্তু পরের দিন সকালবেলাতেই রচনা দেখে যে তার বড় জায়ের মায়ের বাড়ির লোকেরা আবার তাদের বাড়িতে চলে এসেছে। তাই রচনা আবার সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার রান্না করে সবাইকে খাওয়ায়। আর এভাবেই প্রায় 1 সপ্তাহ যাবৎ একই ঘটনা ঘটতে থাকে। তাই বাধ্য হয়ে রচনা তার শাশুড়ি মাকে বলে, আচ্ছা মা, আপনাকে একটা কথা বলার ছিল। দিদির মায়ের বাড়ির লোকেরা সব সময় আমাদের বাড়িতে এসে পড়ে থাকে কেন? শুধু রাত্রিবেলা নিজেদের বাড়িতে ঘুমাতে যায়। আপনি ওনাদেরকে কিংবা দিদিকে কিছু বলেন না কেন? আপনার কি কোনো সমস্যা হয় না? না মানে, প্রতিদিন এত এত লোকজনের রান্না করতে আমার তো ভীষণ সমস্যা হচ্ছে। আসতে বলো ছোট বৌমা, তোমার বড় যা যদি শুনতে পায় তাহলে এখনই দৌড়ে আসবে তোমার সঙ্গে ঝগড়া করতে। আমি এর আগে অনেকবার বলেছি, আর যতবারই বলেছি ততবারই ও আমার সঙ্গে ঝগড়া করেছে। ও আমার কোনো কথা শোনে না, আর আমার তো শুধু শুধু বাড়িতে ঝগড়া ঝামেলা পছন্দ নয়, তাই সেরকম ভাবে কিছু বলতেও পারি না। আরে আমারও তো একটা সম্মান আছে, কাছেই মায়ের বাড়ি বলে ও সব সময় ওর মায়ের বাড়ির লোকেদেরকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। আমি একেবারে বিরক্ত হয়ে গেলাম। বুঝলাম, আমার শাশুড়ি মা তাহলে ভালোই ভীতু। শাশুড়ি মাকে বলে কোনো কাজ হবে না, এবার আমাকে আমার মতো করে চলতে হবে। আমি ভালো করেই জানি দিদির মায়ের বাড়ির লোকেদেরকে কিভাবে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আজকেই আমি আমার বাপের বাড়িতে ফোন করব আর বাড়ির সবাইকে আমার শ্বশুর বাড়িতে চলে আসতে বলবো। এই বলে রচনা তার মায়ের বাড়িতে ফোন করে আর তার বাবা মা এবং 2 বোনকে নিজের শ্বশুর বাড়িতে চলে আসতে বলে। পরের দিন সকালেই রচনার মায়ের বাড়ির লোকেরা ব্যাগপত্র গুছিয়ে রচনার শ্বশুর বাড়িতে চলে আসে। আর যা দেখে রচনার শ্বশুর বাড়ির লোকেরা একেবারে চমকে ওঠে, বিশেষ করে রচনার বড় যা পুষ্পিতা। আসলে আমার বাবা মা আর বোনেদের কথা খুব মনে পড়ছিল, তাই জন্য আমি সবাইকে ডেকে নিয়েছি। এখন কিছুদিন আমার পরিবার এই বাড়িতেই থাকবে, আর এমনিতেও দিদির মায়ের বাড়ির লোকেরা তো সবসময় আমাদের বাড়িতেই থাকে, তাই আশা করছি আমার বাড়ির লোকেরাও এখানে থাকলে কারোর কোনো সমস্যা হবে না। কি গো দিদি, তোমার কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা হবে না। আমার আবার কি সমস্যা হবে? তবে হ্যাঁ, আজ থেকে কিন্তু আমার মায়ের বাড়ির পরিবার রাত্রিবেলা করে এখানেই ঘুমাবে, কারণ বেকার বেকার রাত্রিবেলা সেই বাড়ি চলে যেতে হয়, আবার সকালবেলা এখানে চলে আসে। আর বাবার যেহেতু পায়ে ব্যথা, সেই জন্য বাবা আবার বেশি হাঁটতে পারে না। আর আমাদের যেহেতু 2টো গেস্ট রুম, তাই বড় গেস্ট রুমে কিন্তু আমার মায়ের বাড়ির লোকেরা থাকবে, আমি আগেই বলে দিচ্ছি। আর যেহেতু ওই রুমটাতে আবার এসি আছে, আমার বাবা মা আর পরিবার কিন্তু এসি রুম ছাড়া থাকতে পারে না। তুই ছোট গেস্ট রুমে তোর পরিবারকে পাঠিয়ে দে।
এই শুনে রচনার খুবই রাগ হয় আর সে বুঝতে পারে শুধুমাত্র তার উপর হিংসা করেই তার বড় যা এরকম করছে। বাধ্য হয়ে রচনা তার মায়ের বাড়ির পরিবারকে তাদের ছোট গেস্ট রুম অর্থাৎ নন এসি রুমে থাকতে দেয়। কিন্তু রচনার উপর এবার কাজের বোঝা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, কারণ পুষ্পিতা যেহেতু এখন রান্নাবান্না কিংবা বাড়ির কাজকর্ম করে না, তাই রচনাকেই সমস্ত কিছু করতে হয়। কিরে ছোট, আজকে তোর মায়ের বাড়ির লোকেরা তো আমাদের বাড়িতে প্রথমবার এলো, তাই আজকে নিশ্চয়ই তুই অনেক ভালো ভালো খাবার রান্না করবি। কি কি রান্না করবি বলে ঠিক করেছিস শুনি, তারপর আবার আমার পরিবার কে কি খাবে সেটা তোকে বলে দেব। না গো দিদি, আমার মায়ের বাড়ির লোকেরা অত বেশি বেশি খাবার খেতে পছন্দ করে না, বিশেষ করে রাত্রিবেলা ওরা বেশি খাবার খায় না, ওরা হালকা খাবার খেতেই ভালোবাসে। তাই আমি আমার বাবা মা আর বোনেদের জন্য কেবলমাত্র রুটি আর সবজি রান্না করব, শুধু ওদের জন্য নয়, বাড়ির সবাইকে আজকে রুটি তরকারি খেতে হবে। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে ঠেস দিয়ে কথা বলছিস? তুই বলতে কি চাইছিস আমার মায়ের বাড়ির লোকেরা বেশি খাবার খায়? আর খেলেও বা তোর তাতে কি? আমার বর কি টাকা ইনকাম করে নিয়ে আসে না, নাকি এই সংসারে আমার বর টাকা দেয় না? আমার বাবা মা আরো বেশি করে ভালো ভালো খাবার খাবি। আমার বাবা মা আর ভাই বোন চিকেন খেতে ভালোবাসে, ওরা চিকেন ছাড়া ভাত কিংবা রুটি কিছুই খেতে পারে না, তাই তুই অবশ্যই ওদের জন্য চিকেন রান্না করবি। পারবো না গো দিদি, আমাকে ক্ষমা করো। আমি যা রান্না করব সবার জন্য একই জিনিস রান্না করব, সবার জন্য আলাদা আলাদা জিনিস রান্না করতে পারবো না। আর তোমার যদি এতই সমস্যা হয় তাহলে তুমি নিজে রান্না করে তোমার বাবা মা ভাই বোনেদের খাওয়াও, আমার কোনো সমস্যা নেই। এই শুনে পুষ্পিতার খুবই রাগ হয়, কিন্তু তবুও পুষ্পিতা কিছুতেই রান্না করতে চায় না। সে চুপচাপ রান্নাঘর থেকে চলে যায়। আর যা দেখে রচনা মনে মনে খুবই খুশি হয়। এবার তো সবে শুরু দিদি, খেলা এখন অনেক বাকি। তুমি শুধু দেখো তোমার বাপের বাড়ির পরিবারকে আমি কিভাবে জব্দ করি, কিভাবে তোমার পরিবারকে আমি এই বাড়ি থেকে তাড়াই। অনেক মজা করেছো। আর নয়, এবার প্রত্যেকদিন বাড়িতে ভাত আর সবজি রান্না হবে। যখন প্রত্যেকদিন ভাত রুটি আর সবজির তরকারি খেতে হবে, তখন এমনিতেই তোমার মায়ের বাড়ির পরিবার এখান থেকে দৌড়ে পালাবে। এই ভেবে রচনা মনে মনে খুবই খুশি হয়। আর রাত্রিবেলা ডিনার করার সময় রচনা সবার পাতে রুটি এবং সবজির তরকারি পরিবেশন করে। কিন্তু এমন সময় বাড়ির বড় ছেলে অর্থাৎ রতন বাইরে থেকে চিকেন ভর্তা, চিকেন কষা এবং মটন কিমা নিয়ে আসে। আর যা দেখে রচনা একেবারে অবাক হয়ে যায়। কি হলো ছোট, তুই অবাক হয়ে যাচ্ছিস বুঝি? তুই কি মনে করেছিস তুই রান্না না করলে আমি আমার বাবা মাকে আর ভাই বোনকে সবজি রুটি খেতে দেব? আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মা ভাই বোনকে শুধু সবজি দিয়ে রুটি খেতে দেব? তুই ভাবলি কি করে? আমি তোর মতো নির্লজ্জ নই, বুঝেছিস? আমার একটা চক্ষু লজ্জা আছে, তোর তো কোনো লজ্জা নেই। তাই প্রথমবার তোর বাবা মা আর বোনেরা তোর শ্বশুর বাড়িতে এলো আর তুই সবাইকে শুধুমাত্র সবজি দিয়ে রুটি খেতে দিচ্ছিস, কিন্তু আমি আমার পরিবারকে চিকেন মটন সব খাওয়াবো। আরে আরে, তোমরা ঝগড়া করছো কেন? আসলে পুষ্পিতা, আমার মেয়ে জানে আমরা সবাই সবজি খেতে ভালোবাসি। আমাদের বাড়িতে প্রত্যেকদিন সবজি রান্না হয়, মাছ মাংস কিংবা চিকেন মাটন খেতে আমাদের একদমই ভালো লাগে না, তাই আমাদের জন্য সবজি রুটিই ঠিক আছে। এ বাবা, তাই নাকি কাকিমা? তাহলে তো মেয়ে শ্বশুর বাড়িতে এসে আপনাদের লস হয়ে গেল। লোকজন অতিথিদের বাড়িতে যায় ভালো মন্দ খাবার খেতে, কিন্তু আপনারা মেয়ের বাড়িতে এসে শুধুমাত্র সবজি খাবেন। যাক ভালো, রতন বাইরে থেকে যে চিকেন মাটন কিনে এনেছে আপনাদেরকে তাহলে আর ভাগ দিতে হবে না, আমার পরিবার বেশি করে খেতে পারবে। এই বলে পুষ্পিতা তার মায়ের বাড়ির পরিবারকে রুটি এবং চিকেন মাটন খেতে দেয়, যা দেখে রচনা আরো বেশি রেগে যায়। এভাবেই 2-4 দিন কাটে। আর একদিন সকালবেলা প্রীতম অফিসে যাবে বলে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়, কিন্তু সে দেখে যে ওয়াশরুমে আগে থেকেই কেউ আছে। কি গো রচনা, ওয়াশরুমে কি আছে বলো তো? অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো বেরোচ্ছে না কেন? আমি অফিসে যাবো, আমার তো দেরি হচ্ছে, আমাকে স্নান করতে হবে। কে আবার আছে? তোমার বড় বৌদির মা 1 ঘন্টা আগে বাথরুমে ঢুকেছে, কিন্তু এখনো পর্যন্ত বেরোচ্ছে না। ওনার হয়তো আমাদের বাড়ির বাথরুম খুব পছন্দ হয়েছে। তুই কিন্তু আমার মায়ের বাড়ির পরিবারকে নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিলাম। আর আমার মায়ের বাথরুমে গেলে একটু সময় লাগে, তাই বলে তুই তোর মায়ের বয়সী একজন বয়স্ক মানুষকে নিয়ে এরকম কথা বলবি? তোর বাবা মা তোকে কোনো শিক্ষা দেয়নি? আর হ্যাঁ প্রীতম, আমার 2 বোন কিন্তু অনেকক্ষণ থেকে লাইন দিয়ে বসে আছে। আমার মা বেরোলে আমার বোন প্রিয়া প্রথমে বাথরুমে ঢুকবে, তারপর রিয়া যাবে। আচ্ছা, শুধুমাত্র তোমার মা আর বোনেদেরই বুঝি সকালবেলা পটি পায়, আমার পরিবারের কারোর পটি পায় না? একটু আগেই তো তোমার বাবা বাথরুমে ঢুকলো, তার আগে তুমি ঢুকলে, তারপর আবার তোমার ভাই গেল, এখন তোমার মা বাথরুমে ঢুকে বসে আছে। তোমার মা বাথরুম থেকে বেরোলে এবার আমার পরিবারের লোকজন একে একে বাথরুমে যাবে। তোমার মা বেরোলে আমার বাবা বাথরুমে ঢুকবে, কারণ আমার বাবা বেশিক্ষণ পটি চেপে রাখতে পারে না। এভাবেই বাথরুমে যাওয়া নিয়ে 2-4 নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। আর যা দেখে প্রীতমের প্রচন্ড পরিমাণে রাগ হয়।
আরে বাবা, হচ্ছেটা কি? আমি অফিসে যাবো বললাম, আমার আগে স্নান করা দরকার, আর তোমরা নিজের নিজের পরিবারকে বাথরুমে ঢোকানোর জন্য ঝগড়া করছো। প্রত্যেকদিন একই জিনিস ভালো লাগে না, আজকেও মনে হচ্ছে অফিসে যেতে দেরি হয়ে যাবে। তোমাদের দুই ভাইকে তো বারবার করে বলা হয়েছে বাড়িতে আর একটা ওয়াশরুম তৈরি করার জন্য, কিন্তু তোমাদের কানে তো কোনো কথাই যায় না। বাড়িতে এতগুলো লোক আর একটা বাথরুম হলে সমস্যা তো হবেই। তুমি রেডি হয়ে অফিসে চলে যাও, বরং অফিসের বাথরুমে গিয়ে স্নান করে নেবে। রতন তো প্রত্যেকদিন তাই করে। দাদা তো তোমার কথাই ওঠে বসে, তাই দাদা তোমার কথা শুনবে, এটাই তো স্বাভাবিক। আমার আর ভালো লাগে না। এই বলে প্রীতম বাধ্য হয়ে স্নান না করেই তৈরি হয়ে অফিসের জন্য চলে যায়। এরকম ভাবে আরো কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই পুষ্পিতা এবং রচনার মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। কিন্তু কেউ কারোর মায়ের বাড়ির পরিবারকে কিছুতেই নিজেদের বাড়িতে যেতে দেয় না। এর ফলে মনে মনে এবার দুজনে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে একে অপরের মায়ের বাড়ির লোকেদেরকে শ্বশুর বাড়ি থেকে তাড়ানো যাবে। আর একদিন পুষ্পিতা বাইরে থেকে ভেজ বার্গার কিনে নিয়ে আসে। ছোট, এই দেখ, আমি তোর বাবা মা আর বোনেদের জন্য ভেজ বার্গার কিনে নিয়ে এসেছি। তোরা তো আবার কেউ চিকেন বার্গার খাস না, তোরা সবাই ভেজ বার্গার খাস বলে আমি ভেজ বার্গারই কিনে এনেছি। খেয়ে দেখ, ভীষণ টেস্টি। পুষ্পিতার কথা শুনে রচনার মায়ের বাড়ির সকলেই খুবই খুশি হয়, আর পুষ্পিতার কাছ থেকে ভেজ বার্গার নিয়ে খেতে শুরু করে। কিন্তু যা দেখে রচনার মনে মনে খুবই সন্দেহ হয়। আর এমন সময় প্রীতম বাইরে থেকে চিকেন বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে আসে। দিদি, তুমি আমার বাবা মা আর বোনেদেরকে ভেজ বার্গার খাওয়াচ্ছ, কিন্তু আমি তোমার পরিবারকে চিকেন বিরিয়ানি খাওয়াবো। এই দেখো, প্রীতম চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আমি আজকে তো ভেবেই রেখেছিলাম যে তোমার পরিবারের সবাইকে আমি পেট ভরে চিকেন বিরিয়ানি খাওয়াবো। চলো, আমি এখনই সবাইকে পরিবেশন করে দিচ্ছি। এই বলে রচনা পুষ্পিতার মায়ের বাড়ির পরিবারকে চিকেন বিরিয়ানি পরিবেশন করে দেয়। কিন্তু সেই ভেজ বার্গার এবং চিকেন বিরিয়ানি খাওয়ার পর থেকেই পুষ্পিতা এবং রচনার মায়ের বাড়ির সকলের একসঙ্গে পেট খারাপ করে। তাই সবাই একসাথে বাথরুমে দৌড়াতে শুরু করে। কিন্তু বাড়িতে যেহেতু একটাই বাথরুম, তাই সবাই প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে। বাথরুমে যাওয়া নিয়ে তারা প্রত্যেকেই একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। এর ফলে পাড়া প্রতিবেশী সকলেই তাদের বাড়ির সামনে চলে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। ছোট, তুই কিন্তু এটা ঠিক করিসনি। তুই আমার মায়ের বাড়ির পরিবারকে এখান থেকে তাড়াবি বলে চিকেন বিরিয়ানিতে জোলাপ মিশিয়েছিস, তাই তো? হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি। আর তুমিও তো ভেজ বার্গারের মধ্যে কিছু একটা মিশিয়েছো, তাই তো এই ভেজ বার্গার খেয়ে আমার পরিবারের পেট খারাপ করেছে। আমি অনেক সহ্য করেছি, এবার তোমার বাপের বাড়ির লোকেদেরকে এই বাড়ি থেকে বিদায় করো। তোমরা দুজনে ঝগড়া বন্ধ করো, আমি আর এসব সহ্য করতে পারছি না। তোমাদের জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল। তোমাদের দুজনকেই বলছি আমি, তোমরা নিজের নিজের পরিবারকে এবার বাড়িতে পাঠাও। তা না হলে কিন্তু তোমরা কেউ শান্তিতে সংসার করতে পারবে না। আর না হলে আমাকে এবার বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমরা একে অপরের উপর হিংসা করা বন্ধ করো। আর আপনাদেরকে বলছি, আপনাদেরও তো লজ্জা বলতে কোনো জিনিস নেই। মেয়ে শ্বশুর বাড়িতে এসে এত দিন ধরে পড়ে আছেন, এবার নিজেদের বাড়িতে ফিরে যান আর মেয়েদেরকে শান্তিতে সংসার করতে দিন। এই শুনে পুষ্পিতা এবং রচনার মায়ের বাড়ির পরিবার ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে, আর তারা সেদিনই নিজের নিজের বাড়িতে চলে যায়। তারপর থেকে রচনা এবং পুষ্পিতা সুখে শান্তিতে সংসার করতে থাকে। বৈশাখী দেবী তার বড় ছেলে সঞ্জয়, বড় বৌমা গুনগুন এবং ছোট ছেলে দীপাঞ্জনের সঙ্গে বাস করত। সঞ্জয় এবং গুনগুনের বিয়ে হয়েছিল প্রায় 3 বছর আগে। সঞ্জয় এবং দীপাঞ্জন দুই ভাই চাকরি করত। 4 জনের সংসার খুবই হেসে খেলে সচ্ছলতার মধ্যে দিয়েই কেটে যাচ্ছিল। কিন্তু একদিন ছোট ছেলে দীপাঞ্জন অনেক রাত হয়ে গেলেও অফিস থেকে বাড়ি ফিরে আসে না। তার পরিবারের সকলেই দীপাঞ্জনকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে। সারা রাত তারা নিদ্রাহীনভাবেই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা, বাবা সঞ্জয়, তুই আরেকবার ফোন করে দেখ না। এরকম ভাবে হাতে হাত রেখে বসে থাকলে তো হবে না। কোনো খোঁজ পাওয়া না গেলে আমাদেরকে তো এবার পুলিশে জানাতে হবে। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি অবস্থায় আছে। এতটা চিন্তা করার কিছু নেই। সঞ্জয় তো একদম বাচ্চা ছেলে নয়, ও তো যথেষ্ট বড়। আমার তো মনে হয় নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে কোথাও আড্ডা মারছে। দেখুন আবার নেশা ভাঙ করেছে কিনা। নেশা করে হয়তো মাতালের মতো রাস্তায় পড়ে আছে। চুপ করো বৌমা, তোমরা সবসময় আমার ছোট ছেলেটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো। আমি ভালো করেই জানি দীপাঞ্জন এরকম কাজ কখনোই করতে পারবে না। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি। আমার বউ কোনো খারাপ কথা বলেনি মা। আমার মনে হচ্ছে দীপাঞ্জনেরা বন্ধুদের সঙ্গে নেশা করে কোথাও পড়ে আছে। নেশা কাটলে নিশ্চয়ই বাড়ি ফিরে চলে আসবে। আর সবসময় ছোট ছেলে কেন করো বলো তো? ওর সময় হলো ঠিকই বাড়ি চলে আসবে। একদিন দেখবে তোমার ছোট ছেলে এমন কাজ করবে না, তুমি ওকে ছেলে বলে পরিচয় দিতেই পারবে না। এই আমি বলে দিলাম।
ঠিক এমন সময় দীপাঞ্জন একজন মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে। এই দেখে দীপাঞ্জনের বাড়ির সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। কি মা, একটু আগে আমি বললাম তো, আমার কথা মিলে গেল তো। তোমার ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে এসেছে। খুব ভালো করেছিস দীপাঞ্জন, খুব ভালো করেছিস। মা তো তোকে অনেক ভালোবাসে। একবারও তুই মাকে জিজ্ঞাসা করার প্রয়োজনে মনে করলি না? আমাকে না হয় মা তো দেখতেই পারে না, তবু আমি কোনো কাজ মাকে জিজ্ঞাসা না করে করি না। এমনকি আমি বিয়েটাও তো মায়ের পছন্দেই করেছি। এবার আপনি কি করবেন মা? আপনার ছেলে তো কাণ্ড ঘটিয়ে বসে আছে। দীপাঞ্জন, তোমার কি আর তর সইছিল না? এত তাড়া ছিল তোমার বিয়ে করার? বাবারে বাবা। আমি এত বাড়াবাড়ি করতে চাইনি, কিন্তু আমি বাধ্য হয়ে বিয়েটা করলাম। মা, রূপালীর পৃথিবীতে কেউ নেই। রূপালী পুরোপুরি অনাথ। আর আমি খুব ভালো করেই জানি, এরকম অনাথ একটা মেয়েকে বিয়ে করার কথা বললে তোমরা আমাকে কখনোই সাপোর্ট করতে না। সেই কারণে আমাকে কাউকে না বলেই বিয়েটা করতে হয়েছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা জানি আমরা ভুল করেছি। মা, দয়া করে আপনি আমাকে স্বীকার করে নিন মা। রূপালীর এমন ভারী গলার আওয়াজ শুনে সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। দীপাঞ্জন, তোমার বউয়ের গলা এরকম কেন? এর গলার আওয়াজ শুনে তো বোঝা মুশকিল ছেলে কথা বলছে নাকি মেয়ে কথা বলছে। এর গলার কোনো প্রবলেম আছে নাকি? আসলে অনেক বেশি ঠান্ডা খাবার খাওয়ার জন্য রূপালীর গলা এরকম হয়ে গেছে। কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। মা, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আমাদেরকে ক্ষমা করতে পারবে না? দীপাঞ্জন, বৌমাকে ঘরে নিয়ে যা। যা হওয়া সেটা তো হয়েই গেছে। এখন তো আর কিছু আগের মতো করা যাবে না। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস, সুখে সংসার কর, এটাই চাইবো। কিন্তু একটাবার নিজের মাকে জানাতে পারতিস। যা এবার। বৈশাখী দেবীর কথা শুনে দীপাঞ্জন তার নতুন বউকে নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে রূপালী দীপাঞ্জনকে বলে, দীপাঞ্জন, তুমি সবাইকে সত্যি কথা বললে না কেন? তুমি কেন সবাইকে বললে না আমি একজন হিজড়া? সত্যিটা বেশি দিন চেপে রাখা যায় না, তুমি ভালো করেই তো জানো। একদিন না একদিন সবাই তো সত্যিটা জানবেই। যেদিন জানবে জানবে, কিন্তু এই মুহূর্তে জানানো ঠিক হবে না। তুমি দেখছো না আমার বড়দা আর বৌদি কেমন ভাবে মাকে উস্কানি দিচ্ছে। এই সময় যদি ব্যাপারটা জানাজানি হয় তাহলে আমরা কিছুতেই এই বাড়িতে থাকতে পারবো না। সময় আসলে সব বলে দেব। অন্যদিকে বৈশাখী দেবী তার ছোট ছেলের বউকে স্বীকার করে নেওয়ায় সঞ্জয় এবং তার স্ত্রী দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে থাকে। তারা বৈশাখী দেবীর সঙ্গে এ নিয়ে ঝগড়া ঝামেলাও করে। ছেড়ে দাও সঞ্জয়, আমরা যতই ভালো থাকি না কেন, যতই ভালো ভালো কাজ করি না কেন, মায়ের কাছে মায়ের ছোট ছেলেই ভালো। আর এখন তো আবার ছোট বৌমাও চলে এসেছে। ছোট বৌমা এখন শাশুড়ি মায়ের সেরা বৌমা হয়ে দেখাবে। বাড়িতে এখন অনেক কিছুই হবে, আগে থেকেই প্রস্তুত থাকো। আমার ছোট ছেলেকে নিয়ে তোমাদের এত প্রবলেম কেন? ওকে নিয়ে এত সমস্যা কেন? ওদেরকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। যা হবে আমি বুঝে নেব। যাও, তোমরা নিজেদের কাজ করো। পরের দিন থেকে রূপালী খুবই সুন্দরভাবে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে। গুনগুন ইচ্ছা করে বাড়ির কোনো কাজেই হাত দেয় না, তাই রূপালীকে একাই সমস্ত কাজ করতে হয়। রূপালী বাড়ির সমস্ত কাজকর্ম করার পাশাপাশি তার শাশুড়ি মায়ের খুবই সেবা যত্নও করে। এই দেখে গুনগুনের প্রচন্ড পরিমাণে রাগ হয়। এরকম ভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন বাড়ির সকলে মিলে এক বিয়ে বাড়িতে যায়। সেখানে গিয়ে রাজশ্রী নামে এক হিজড়ার সঙ্গে রূপালীর দেখা হয়। রূপালীকে দেখে রাজশ্রী বলে, বাহ, তোকে দেখে আমার খুব ভালো লাগলো। আমাদের কমিউনিটির কেউ বিয়ে করে সংসার করছে দেখে খুবই খুশি হয়েছি। তোর কপালটা তো খুবই ভালো রে, তা না হলে আজকাল হিজড়া মেয়েকে কেউ বিয়ে করতে চাই। এই শুনে রূপালীর পরিবারের সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। এ তুমি কি বলছো? আমার বৌমাকে উল্টোপাল্টা কথা বলছো কেন? আমার বৌমার গলার আওয়াজ এরকমই। অনেকের গলাই তো ছেলেদের মতো ভারী হয়, আমার বৌমারও তাই। গলার আওয়াজ এরকম বলে আমার বৌমাকে তুমি হিজড়া মনে করছো? তোমার কি করে সাহস হলো আমার বৌমাকে এরকম করে কথা বলার? কাকিমা, আপনি বেকার বেকার আমার ওপর রাগ করছেন। আমি আপনার বৌমাকে খুব ভালো করেই জানি। এর নাম হলো রূপালী। আর রূপালী আমাদের মতোই একজন হিজড়া। আগে তো এ আমাদের সঙ্গেই থাকতো, কিন্তু হঠাৎ করেই একদিন কাউকে কিছু না বলে পালিয়ে যায়। আমরা একে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। রাজশ্রীর কথা শুনে সকলে একেবারে আকাশ থেকে পড়ে। সঞ্জয় এবং রূপালী দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রূপালী যেহেতু বিয়ে করে সংসার করছে, সেই জন্য আমরা একে আর নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবো না। যাক রূপালী, তুই ভালো থাকিস। ওরে বাবা রে, এ তো সাংঘাতিক ব্যাপার। মা, আপনার ছোট ছেলে একজন হিজড়াকে বিয়ে করেছে? ছি 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 ছি, এ আমি কি দেখছি? যদি কেউ এটা জানে যে আপনার ছোট বৌমা একজন হিজড়া, তাহলে কি হবে বুঝতে পারছেন? আপনার মান সম্মান তো ডুবে যাবে।
তুমি যদি এত চেঁচিয়ে চেঁচিয়ে সবার সামনে বলো তাহলে তো সবাই জানবেই। চলো এখন সবাই বাড়ি চলো তাড়াতাড়ি। বৈশাখী দেবী তখনই তার পরিবারের সকলকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সবাই বাড়িতে আসার পর এক বড়সড় রকমের ঝামেলা শুরু হয়। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আপনার ছোট ছেলে বসে আছে। দেখুন, এবার কিন্তু আপনি কোনোভাবেই আপনার ছোট ছেলেকে সাপোর্ট করতে পারবেন না। দীপাঞ্জন এমন একটা কাজ করেছে যেটা কোনোদিনই মেনে নেওয়া যায় না। আপনি কিন্তু চুপ করে থাকবেন না মা। কিরে দীপাঞ্জন, এই পৃথিবীতে কি মেয়েদের অভাব পড়েছিল যে তুই এরকম একটা হিজড়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি? একবারও তুই আমার কথা ভাবলি না? যদি কেউ জানতে পারে কি হবে একবার ভাবতে পারছিস? তুমি এখনো মিষ্টি মিষ্টি কথা বলছো। তুমি যদি এবার সঠিক বিচার না করো তাহলে কিন্তু এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না। এই হিজড়াটাকে তুমি এই বাড়ি থেকে বিদায় করো, তা না হলে আমি আর আমার বউ এই বাড়ি ছেড়ে চলে যাব। এবার বলো তুমি কি করবে? দীপাঞ্জন, তুই এখনই একে এখান থেকে বিদায় কর। তুই একে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ছেড়ে দিয়ায়। এ আমাদের সঙ্গে থাকতে পারবে না। আমি আবার তোর বিয়ে দেব। একজন হিজড়ার সঙ্গে জীবন কাটানো সম্ভব নয়। এর কখনো বাচ্চাও তো হবে না। তুই কখনো বাবা হতে পারবি? এখন তোর কিছু মনে না হলেও পরে কিন্তু তুই আফসোস করবি বাবা। মা, এরকম করো না। রূপালী খুব ভালো। রূপালীর এই পৃথিবীতে কেউ নেই। ও আমাদেরকে ছাড়া কিভাবে থাকবে? এসব দেখে রূপালীর ভীষণ খারাপ লাগে। তাই সে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমার জন্য দীপাঞ্জনের এই অবস্থা হয়েছে। আমাকে যদি দীপাঞ্জন বিয়ে না করতো তাহলে সব ঠিক থাকতো। আমার জন্য দীপাঞ্জন পুরো পরিবারের সকলের কাছে কথা শুনছে। না, আমি দীপাঞ্জনের জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমি নিজেকে শেষ করে দেব। এই জীবন আমি আর রাখতে চাই না। এভাবেই রূপালী মনে মনে নিজেকে শেষ করে দেবে বলে সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকে গাড়ির নিচে গিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখনই এমন সময় হঠাৎ করে রূপালী এক ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আশেপাশে তো কাউকে দেখাও যাচ্ছে না। তাহলে বাচ্চাটা এলো কোথা থেকে? রূপালী এদিক ওদিক বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করে। সে দেখে যে ডাস্টবিনের উপর একটা ছোট বাচ্চা পড়ে আছে। বাচ্চা ছেলেটি অনবরত কেঁদেই চলেছিল। এই দেখে রূপালীর খুবই মায়া হয়। রূপালী সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটিকে কোলে তুলে নেয়। বাচ্চাটাকে কোলে নিতেই সঙ্গে সঙ্গে সে কান্না বন্ধ করে দেয়। জানি না কোন নিষ্ঠুর মা এই বাচ্চাটাকে এখানে ফেলে গেছে। এত সুন্দর ফুটফুটে ফুলের মতো দেখতে বাচ্চাটা। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম, আর এমন সময় উপরওয়ালা এই বাচ্চাটাকে আমার জীবনে পাঠালো। আমি এই বাচ্চাটাকে নিয়েই এবার নতুন করে বাঁচবো। হ্যাঁ, এটাই ভালো হবে। এই বলে রূপালী বাচ্চাটিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যাবে। এমন সময় সেখানে দীপাঞ্জন চলে আসে। দাঁড়াও রূপালী, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না। এ কি, এই বাচ্চাটা কার? কোথায় পেলে তুমি এই বাচ্চাটাকে? আমি এই বাচ্চাটাকে ডাস্টবিন থেকে পেয়েছি, আর এখন থেকে এই বাচ্চাটা আমার। আমি এই বাচ্চাটার মা হব। তুমি চলে যাও দীপাঞ্জন, আমাকে আমার মতো ছেড়ে দাও। আমি আমার বাকি জীবন এই বাচ্চা ছেলেটাকে নিয়েই বাঁচতে চাই। একে আমি আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দেব। তুমি এই বাচ্চাটার মা হলে আমি তো এই বাচ্চাটার বাবা হব। একটা বাচ্চার প্রতি শুধু মায়ের নয়, বাবারও দায়িত্ব কর্তব্য থাকে। এই বাচ্চাটাকে তুমি আর আমি দুজনে মিলে মানুষ করব। চলো আমার সঙ্গে। কোথায় কোথায় যাব আমরা, বলো? দীপাঞ্জন রূপালী এবং ওই বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়িতে আসে। রূপালীর সঙ্গে সঙ্গে তার কোলে ওই বাচ্চাটিকে দেখে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। চাপ বাবা, দীপাঞ্জন তুমি কি করছো বলো তো? এটা কি কোনো অনাথ আশ্রম? প্রথমে তুমি এই হিজড়াটাকে বাড়িতে নিয়ে এসেছো, তারপর রাস্তা থেকে কান্নাকার বাচ্চাকে তুলে নিয়ে চলে এসেছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি দীপাঞ্জনের মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে। কি রে, তুই কিছু বলছিস না কেন? কি চাইছিস তুই? এই দিনটা দেখার জন্য উপরবেলা আমাকে বাঁচিয়ে রেখেছিল। তুই একটা ভালো সাধারণ মেয়েকে বিয়ে করলে একটা ভালো বউ পেতিস, নিজের একটা বংশধর পেতিস। তা না করে তুই এসব কি করছিস? দীপাঞ্জন কোনো কথা না বলে তার ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নেয়। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আমার বউয়ের তো কোনো মান সম্মান নেই, কোনো মর্যাদাও নেই, আর কোনো তো জায়গাও নেই। তাহলে আমরা এই বাড়িতে কেন থাকবো? আমি আর রূপালী দুজনে মিলে এই বাচ্চাটাকে মানুষ করব। আমরা এই বাচ্চাটার মা বাবা হব। এই বলে দীপাঞ্জন রূপালীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এমন সময় হঠাৎ করে বৈশাখী দেবীর হার্ট অ্যাটাক হয়, আর সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। সবাই মিলে তাড়াতাড়ি করে বৈশাখী দেবীকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার বৈশাখী দেবীকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নেয়।
ডাক্তার জানায় 20-25 দিন মতো বৈশাখী দেবীকে হাসপাতালেই রাখা হবে। এই শুনে সঞ্জয় এবং তার বউ আগে ভাগে সেখান থেকে কেটে পড়ে। দীপাঞ্জন, তুমি আমাদের বাচ্চার খেয়াল রাখবে। তুমি একে নিয়ে বাড়ি যাও, আমি হসপিটালে থেকে মায়ের খেয়াল রাখবো। দীপাঞ্জন বাচ্চাটিকে নিয়ে বাড়িতে চলে যায়। দীর্ঘ 20 দিন হসপিটালে থেকে রূপালী তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করে। 20 দিন পর বেশ কিছুটা সুস্থ হয়ে বৈশাখী দেবী বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর বৈশাখী দেবী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় একজন তাদের বাড়িতে এসে গুনগুনের নামে এক মেডিকেল রিপোর্ট দিয়ে চলে যায়। বড় বৌমার মেডিকেল রিপোর্ট? বড় বৌমা অসুস্থ? কই, এই ব্যাপারে তো আমি আগে জানতাম না। দেখি তো একবার রিপোর্টটা কিসের। বৈশাখী দেবীর রিপোর্টটা পড়ে জানতে পারে তার বড় বৌমা গুনগুন কখনো মা হতে পারবে না। এই দেখে সে একেবারে আকাশ থেকে পড়ে। বৈশাখী দেবী আরো বেশি চিন্তায় পড়ে। এমন সময় দোলনায় শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কেঁদে ওঠে। তখন সেখানে কেউ ছিল না। বাচ্চাটাকে কাঁদতে দেখে বৈশাখী দেবীর খুবই মায়া হয়, তাই সে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। কি হয়েছে দাদু ভাই, তুমি কাঁদছো কেন? এই তো দাদু ভাই, তোমার ঠাম্মা এখানেই আছে। কাঁদে না দাদু ভাই, কাঁদে না। তোমার খিদে পেয়েছে? ছোট বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি এখানে এসো তো। আমার দাদু ভাইয়ের খিদে পেয়েছে, একে খাইয়ে দাও। বৈশাখী দেবীর এরকম আচার ব্যবহার দেখে রূপালী এবং দীপাঞ্জন দুজনেই প্রচন্ড খুশি হয়। তারা বুঝতে পারে বৈশাখী দেবী রূপালীকে এবং ওই বাচ্চা ছেলেটিকে স্বীকার করে নিয়েছে। সেদিনের পর থেকে রূপালীর জীবন পুরোপুরি পাল্টে যায়। সে ওই বাড়িতে একজন বৌমা হিসেবে যোগ্য সম্মান এবং মর্যাদা পায়। ধীরে ধীরে ওই বাচ্চাটির প্রতি সঞ্জয় এবং গুনগুনের মনেও ভালোবাসা তৈরি হয়। তাই তারা সবাই মিলে বাচ্চাটিকে আঁকড়ে ধরেই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।